হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে খেয়াল করে কে যেন দৌড়ে আসছে অন্ধকার রাস্তা দিয়ে। কাছে আসতে দেখে আর কেউ নয়, রবি ছোট বোন। ছোট বোনকে এভাবে দৌড়াতে দেখে রবির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ছোট বোন রিহি এসে রবির সামনে দাঁড়িয়ে গেল। রবি রিহির হাত ধরতে ধরতেই বলল, কি হয়েছে তোর? ততক্ষণে রিহি অজ্ঞান হয়ে গেল। এইদিকে কিছু লোক দৌড়ে এসে রবি আর রিহিকে ঘিরে ধরল। এতক্ষণে চারপাশে থাকা লোকগুলো রবিকে ঘিরে ফেলছে। লোক এসে রবির কাঁধে হাত দিতে রবি পিছনে ফিরে। রবি বুঝতে পারে এই লোকগুলো রিহির পিছু নিয়েছে। রিহিকে মাটিতে রেখে রবি দাঁড়াতেই পিছন থেকে লোকটা বলে উঠল, ভাই, এখানে ঝামেলা করে লাভ নাই, ফোনটা নিয়ে চলো এখান থেকে। তার মানে রিহির ফোনে এমন কিছু আছে যেটা তাদের ক্ষতি করতে পারে। রবি রিহির ফোনটা নিল, ফোনটা লোকগুলোর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই, যদি আপনাদের ক্ষতি হয় এমন কিছু থাকে তাহলে ডিলিট করে দিন। রবির হাত থেকে ফোনটা নিয়ে কিছু সময় টিপাটিপি করে ফোনটা মাটিতে আছাড় দিল। রবি চুপচাপ হয়ে আছে, কিছুই বলছে না। তারা চলে গেলে ভাঙা ফোনটা রবি নিজের পকেটে নিল। পাশের দোকান থেকে এক বোতল জল নিয়ে রিহির মুখে দিয়ে জ্ঞান ফেরালো। রিহি চোখ খুলে রবিকে দেখে বলে কাঁদতে কাঁদতেই জড়িয়ে ধরল। রিহিকে জড়িয়ে ধরে রবি চারপাশের লোকগুলোকে ভালো করে দেখে নিল। এত কিছু হয়ে গেল, একটা লোককেও রবিকে হেল্প করতে চাইল না। রবি রিহির কান্না থামিয়ে একটা রিক্সা ডেকে বাসায় চলে এলো। আপু দরজা খুলে দিল। রবি রিহিকে নিয়ে সোফায় বসলো। আপু রিহিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রিহি কোনো জবাব দিচ্ছে না। রবিও জানে না আসলে হয়েছেটা কি। তবে রবি যতটুকু জানলো সেটুকু আপুকেই বলল। এক গ্লাস পানি রিহির হাতের দিকে দিতে দিতে জিজ্ঞাসা করলো, ফোনে কি ছিল? এবার রিহি বলল, আমি প্রাইভেট পড়ে আসার সময় দেখি ওই লোকগুলো একটা মেয়েকে কিডন্যাপ করেছে, মেয়েটিকে তারা খুন করেছে। এগুলো আমি ফোনে ভিডিও করে রাখি, তাই তারা আমার পিছু নিয়েছিল। রিহি আর আপু কথা বলছে। রিহি তখনও শখের মধ্যেই আছে। রবি রিহির ভাঙ্গা ফোনটা নিয়ে দোকান থেকে ঠিক করে আনলো। ফোনটা ঠিক করার পর রবি সেটা নিয়ে সোজা বাসায় চলে এসে ফোনে ডিলিট করা ভিডিও রিকভার করলো। রবি একজন পুলিশ অফিসার। একটা মিথ্যা খুনের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে রবি পুলিশের এই চাকরি কোনো পরোয়া করে না, কারণ এই চাকরি যাওয়ার ফলে তার উল্টো লাভই হয়েছে। যতদিন আইনের মধ্যে ছিল ততদিন স্বাধীনভাবে কিছুই করতে পারেনি, তবে এখন চাইলেই সব করতে পারে। একজন পুলিশ অফিসার থেকে মাফিয়া হয়ে ওঠার পিছনেও আছে অনেক গল্প। রির ফোনটা তাকে দিয়েই বলো, ভয় পাস না, তোর ভাই আছে তো। রিহি রবির কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলল। রবি নিজের রুমে চলে গেল। নিজের কম্পিউটারে বসে একটা ফাইল ওপেন করলো। সেখানে বেশ কিছু ছবি আর তাদের নাম ঠিকানা লেখা আছে। ফাইলটাই একবার চোখ বুলিয়ে নিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন একটা নিউজ দেখে রিহি যথারীতি ভয় পেয়ে যায়, কারণ সেই প্রাইভেট থেকে ফেরার পথে যাদের খুন করতে দেখেছিল তারাই একজন খুন হয়েছে। রবি তখনও ঘুমিয়েছিল। রিহি তাড়াতাড়ি রবির রুমে এসে ডাকতে থাকে। ঘুম ঘুম চোখে রবি উঠে বসে রিহিকে কি হয়েছে জিজ্ঞাসা করে। তখন রিহি নিউজের কথাগুলো বলে। রবি বুঝতে পারে রিহি অনেক এক্সাইটেড বিষয় নিয়ে, তাই রবি রিহিকে বলল, এসব খারাপ মানুষগুলো এভাবেই শাস্তি পায়, সামনের দিন হয়তো আরো বাজেভাবে শাস্তি পাবে। এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। রিহি রবির কথা শুনে রুম থেকে যেতে না যেতে আপু চলে আসে। রবি আপুর মুখ দেখে বুঝতে পারে এখন নিশ্চয়ই কথা শুনতে হবে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আপু বলে, কাল রাতে বের হয়েছিস? কই না তো। একদম মিথ্যা বলবি না। লোকটাকে তুই মেরেছিস? কেন? তুমি জানোই যখন, আমি আর কি বলবো। কেন মেরেছিস? আইনে থেকে খারাপ মানুষগুলো উচ্ছেদ করতে পারিনি, যার ফলে বেরিয়ে আসলাম সেই আইন থেকে। তুই না বলেছিলি এইসব ছেড়ে দিবি? হাজারো দেশপ্রেমীকে রেখে আমি একা কিভাবে বাসায় বসে থাকতে পারি? তোর যা ইচ্ছা কর, তবে কোনো ভালো বা নিরীহ মানুষ যাতে না মরে। তুমি বলছো এটা? হ্যাঁ বলছি। রবি আপুর কথা শুনে বেশ অবাক হলো, কারণ এতদিন আপু এইসব গুম খুন
কতে নিষেধ করতো, কিন্তু আজ সত্যি মিথ্যা দেখে এইসব করতে বলছে। আসলে চিন্তা করারই মতো। আপু চলে গেলে রবি উঠে ফ্রেশ হয়ে নেয়। একটু পর নাস্তা করতে আসে, সবাই মিলে নাস্তা করে নেয়। হঠাৎ একটা ফোন আসে। কথা শেষ করে রবি বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আপু বুঝতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইক নিয়ে বের হয়েছে। রবি বাইক তখন বের করে যখনই গুরুত্বপূর্ণ কাজ থাকে। রবি সোজা পাহাড়ি একটা অঞ্চলে চলে গেল। কিছুটা ভেতরে গিয়ে বাইক রেখে ছোট্ট একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে চলে গেল। আরো কিছুটা ভিতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। এই গভীর জঙ্গলে একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে। পুরো রুমকে কয়েকটি ভাগে ভাগ করা। এক পাশে কম্পিউটার, অন্য পাশে অত্যাধুনিক অস্ত্র। রবি সেখানে যেতেই সবাই দাঁড়িয়ে যায়। রবি সবাইকে বসতে বলে। রাশেদ একটু পর রবির পাশে আসে। রাশেদকে আসে দেখে রবি একটু চমকে উঠে মুচকি হাসে। কি অবস্থা? খুবই খারাপ। কেন, কি হয়েছে? কয়েকদিনের মধ্যে দেশে হামলা হতে পারে। চল বসে কথা বলি। রবি রাশেদকে একটু সবার থেকে দূরে নিয়ে গেল। তারপর রাশেদকে সবকিছু বলতে বলল। রাশেদ নিজের ফোন বের করে রবিকে কিছু ছবি দেখায়। রবি দেখে এখানেও কাউকে খুন করার ছবি দেখা যাচ্ছে। হয়তো লোকটা ভালো কিছুতে ছিল, তাই রাশেদ একটা ছবি দেখালো। রবি রাশেদকে জিজ্ঞাসা করলো। তোর কি মনে হয় খুন হওয়া লোকটি ভালো লোক ছিল? আমার শুধু মনে হয় না, তিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। কি তার মানে কি তার মানে তাকে কেউ বিশেষ কিছুর অফার করেছিল? সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। এক কাজ কর, এর পেছনে রহস্যগুলো বের করে দেখ। ওকে, তাহলে আজকে নতুন কিছু নিয়ে প্ল্যান কর। সবাইকে ডাক কনফারেন্স রুমে। আন্ডারগ্রাউন্ডের কয়েকটা রুম আছে। তার মধ্যে প্রথম রুমে এতক্ষণ ধরে কথা বলছিল দুজন। বিভিন্ন অস্ত্র গবেষণা করে এক রুমে রাখা হয়। সব শেষে সেগুলো অন্য রুমে নিয়ে যাওয়া হয়। রবির কথা শুনে রাশেদ সবাইকে কনফারেন্স রুমে রাখলো। এদের সাথে রবি অনেক দিন ধরে আছে। সবাই ভালো করে চিনে। রবি বানানো এই টিমের কয়েকটা নাম আছে। সবাই পুলিশের কাছে অপরাধী হয়ে আছে। এই লোকগুলির মধ্যে আছে হ্যাকার, সিক্রেট এজেন্ট, পরমাণু বিজ্ঞানী, ডক্টর, অবসরপ্রাপ্ত সেনা, নৌ বিমান পুলিশ, বিবিজি, বিএসএফ সব সদস্য। এরা এক কথায় সবাই দেশপ্রেমী। সবাই এমন সদস্য যেখানে যারা দায়িত্ব পালন করতে গিয়েও কোনো না কোনো প্রিয়জন হারিয়েছে। এরা সবাই বুঝে দায়িত্ব কি। কনফারেন্স রুমে সবাই আসলে রবি সবার উদ্দেশ্যে বলে, দেশের ভিতরে একটা হামলা হতে পারে। এটা নিয়ে আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নাই, যার ফলে আমরা কিছু করতে পারছি না। সবাই যেখানেই যাবেন চারপাশ দেখে যাবেন। হয়তো এমন হতে পারে এই হামলা দেশের ভেতরে কেউ করবে। এমন হতে পারে সাধারণ মানুষের উপর হামলা করার নাম করে আমাদের উপর টার্গেট করতে পারে। কয়েকদিন আগে নিউজ চ্যানেলগুলোতে যে সাইবার হামলা করেছিলাম আমরা, সেটা দেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থা জেনে গেছে আমাদের টিমের ব্যাপারে। যদিও তারা আমাদের শুধু একটা টিমের ব্যাপার জেনেছে, কিন্তু তারা জানে না আমাদের টিমটা কে পরিচালনা করে, কে কে সদস্য আছে এতে, কিংবা আমরা কোথায় থেকে এই টিম পরিচালনা করি। কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে। তারা অলরেডি আমাদের খোঁজার জন্য লেগে গেছে। তারা আমাদের টিমের একটা নামকরণ করেছে। তারা এই টিমের নাম দিয়েছে ব্ল্যাক ভাইরাস। হয়তো সাইবার হামলার কারণে তারা এই নাম দিয়েছে। কাল থেকে আমাদের অনেক কাজ করতে হবে। সবাই মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। দেশের উপর যে হামলা হবে তা মামুলি কোনো ব্যাপার নিশ্চয়ই নয়। সবাইকে আমি আবারও সাবধান করছি। কনফারেন্স রুম থেকে রবি বের হয়ে আসে। সাথে বাকিরা এক সেকেন্ড সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ে। রবি রাশেদকে বলে পরমাণু বিজ্ঞানীর খুনের ব্যাপারে আজকে রাতের মধ্যে সব তথ্য জোগাড় করতে। কনফারেন্স রুম থেকে রবি বের হয়ে আসে। সাথে বাকিরা এক সেকেন্ড সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ে। রবি রাশেদকে বলে পরমাণু বিজ্ঞানের খুনের ব্যাপারে আজকে রাতের মধ্যে সব তথ্য জোগাড় করতে। রবি বাসায় চলে এলো। রাত 9টার দিকে রাশেদ মেল করলো কিছু একটা। রবি সেটা খুব মনোযোগ দিয়ে দেখলো। রাশেদকে বলল এই খুন যারা করেছে তাদের ধরে ফেলতে। রবি এসে বাকি কাজ করবে। রবির কথা শুনে রাশেদ আর তার লোকজন মিলে বেরিয়ে পড়লো। রবি রাতে বাসায় বসে বসে কম্পিউটারে কাজ করছে। এইদিকে রাশেদ আর তার লোকেরা মিলে 1 ঘন্টার মধ্যে 2জন মন্ত্রী, 2জন পুলিশ কমিশনারকে তুলে রাশেদের গোডাউনে নিয়ে গেল। রাত 2টো ঘুম থেকে উঠে রবি আস্তে আস্তে বাসা থেকে বের হচ্ছে। যখনই দরজা খুলতে যাবে পিছন থেকে কারো উপস্থিতি বুঝতে পারে। পিছনে গিয়ে সেটা দেখতে যাবে তার আগেই পরিচিত কণ্ঠে বলে উঠল, মিস্টার আর কে? রবি বুঝতে পারে আপুর গলা এটা। রবি ফিরে বলল, তুমি এখনো ঘুমাওনি?
তুই এত রাতে এই কাপড় পরে কই যাস? নিশ্চয়ই আজকেও কারোর লাশ পড়বে। আপু, এসব পরে বলবো, তুমি দরজা লাগিয়ে ঘুমাও। আর কে? আশা করি কোনো ভুল করবে না। তোমার ভাই ভুল করবে না। আবু রবির দিকে তাকিয়ে আছে। দরজা দিয়ে রবি বের হয়ে যাচ্ছে। রবি বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছু সময় পর যেয়ে আপু দরজা বন্ধ করে ঘুমাতে চলে গেল। আপু জানে রবি এমন কারো গলা কাটবে যে অপরাধের শীর্ষে পৌঁছে গেছে। এই কাটার ব্যাপারটা আপুর কাছে একদম সিম্পল হয়ে গেছে। প্রায় রবি ওরফে আর কি খারাপ মানুষের অবস্থা খারাপ করে আসে। অবশ্য এটা আগে আপু ভয় পেত, কিন্তু সময়ের ব্যবধানে এইসব মানিয়ে নিতে পারছে এখন। আপু ঘুমাতে চলে গেল। রবি সোজা বাইকটা নিয়ে রাশেদের গোডাউনে চলে গেল। বাইকটা নিয়ে সোজা গোডাউনে ঢুকে পড়ে। রবিকে দেখে রাশেদ এগিয়ে আসে। রবি নিজের মাস্ক পরে নিয়ে সম্পূর্ণ আরকে হয়ে যায়। এই আর্কের কথা সবাই কম বেশি জানে, কিন্তু কেউ কখনো তাকে দেখতে পায়নি। যারা দেখেছে হয় তারা পরিবারের কেউ, নয়তো খুব কাছের বিশ্বস্ত কেউ। রবি ভিতরে যেতে যেতে শুনতে পায় একজন বলছে, আমি হলাম এখানকার মন্ত্রী, আমাকে তুলে আনার সাহস হয় কি করে তোদের? জানে মেরে ফেলবো সব কয়টাকে। মন্ত্রীর হুমকি দেওয়া কথা শেষ হতে না হতেই রবি ভেতর প্রবেশ করে। রবি মাত্র কয়েকজনকে এই রুমে দেখতে পায়। রাশেদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই রাশেদ বলে, বাকিরাও আছে এখানে। সবাইকে এক রুমে নিয়ে আয়। রবির কথা শেষ হতে না হতেই রাশেদ তার লোকদের বলল সবাইকে এই রুমে নিয়ে আসতে। রাশেদের লোকগুলো ভয় পাচ্ছে, যদিও তারা আরকে একই রকম কাপড়ে আবদ্ধ অবস্থায় আগেও দেখেছে, কিন্তু আগে শুধু হাতে পিস্তল থাকতো, কিন্তু এখন পিস্তল নেই। হাতে আছে একটা ধবধবে সাদা চাইনিজ কুড়াল। এত সাদা যে কোনো আলো সে কুড়ালে পড়লে সেটা প্রতিফলিত হচ্ছে। একটু পর দুজন পুলিশ কমিশনার আর একজন মন্ত্রীকে রুমে আনলো। সবাই একজন অপরজনকে দেখে অবাক হচ্ছে। হয়তো আরে কয়েক গুণ বেড়ে গেছে, কারণ এতক্ষণ ধরে সবাই কম বেশি নিজের পাওয়ারের কথা বলে হুমকি দিচ্ছিল, কিন্তু এতগুলো লোককে একসাথে যে তোলে আনতে পারে তারও নিশ্চয়ই পাওয়ার কম না। রবি একটা চেয়ারে বসতে বসতে সিগারেট ধরালো। একটু ধোঁয়া মুখে দিয়ে রাশেদকে বলল পোলাপানি সবাইকে বাইরে যেতে। রাশেদ ছাড়া সবাই বাইরে গেল। এখন রুমে আছে দুজন মন্ত্রী, দুজন পুলিশ কমিশনার, রাশেদ আর রবি। রবি তাদেরকে বলল, কি রে, এতক্ষণ ধরে খুব ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছিলি তাই না? এবার দেখা তোদের ক্ষমতা। রবির কথা শুনে সবাই চুপ হয়ে আছে। তারা রবিকে দেখা মাত্র বুঝে গেছে তাদের তলে আনার ব্যাপারে আর কি ছিল। একজন বলল, ভাই আমরা কি করছি, কেন আমাদের তুলে আনলেন? না ভাই, বুঝতে পারছি না। রাশেদ, ওদের ছবিগুলো দেখা। রাশেদ নিজের ফোনের ছবিগুলো তাদের দেখাচ্ছে। এটা দেখে সবাই সাময়িক সময়ের জন্য চুপ হয়ে যায়। পরক্ষণেই বলে ওঠে, এসব আমরা করিনি। তাদের কথা শুনে রবি এবার শব্দ করে হেসে উঠল আর বলল, আমি কখন বললাম তোরা এসব করেছিস? তোরা চারজন যে এক হয়ে কাজ করিস তা তো বোঝাই যাচ্ছে তোদের কথা শুনে। আর এই কাজ তোরা নিজেরা করিস নে, অন্য কাউকে দিয়ে করেছিস। রবির কথা শেষ হতে না হতে মাহমুদ একটা লোককে ধরে নিয়ে আসে। লোকটাকে দেখে তারা চারজন ভূত দেখার মতো চোখ বড় বড় করে ফেলে। রবি ইশারা করতে মাহমুদ যে লোকটাকে ধরে আনছে সেই লোকটা বলে, ভাই এই মন্ত্রী আর কমিশনার চারজন এক হয়ে কাজ করে। তাদের কথায় আমি কাজ করি। আমি এই পর্যন্ত 6 জনকে মেরে ফেলেছি এদের কথায়। রবি মাহমুদের দিকে তাকাতে মাহমুদ বলে, উত্তম মাধ্যম দিয়েছে, তাই সব কথা বের করে দিয়েছে। তাদের কথা শুনে মন্ত্রী বলে উঠল, শালা বেঈমান, তোর যখন যত টাকা লেগেছে দিয়েছি, আজ তুই আমার পিঠ পিছে ছুরি মারলি। কথা শেষ হওয়ার আগেই সবাই নিজেদের মুখে তরল কিছু পড়ছে বুঝতে পারে। মুখ দিয়ে বুঝতে পারে এটা রক্ত। রবির হাতে থাকা কুড়ালের রক্ত লেগে আছে। যে মন্ত্রী উঁচু করে কথা বলছিল তার দেহ থেকে গর্দান আলাদা করা হয়ে আছে। এত অল্প সময়ের মাঝে দ্রুত রবি কুড়াল চালালো যে কেউ বুঝতেই পারেনি। মন্ত্রী কাটা মাথার দিকে তাকিয়ে রবি বলে, আর কে সামনে কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না, আর তুই উঁচু গলায় কথা বলছিস? রবি এক পা হেঁটে দ্বিতীয় মন্ত্রীর কাছে যায় আর জিজ্ঞাসা করে, কেন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলেছে? সে যখনই জানে না আমি এইসবের ব্যাপারে বলবো তখনই তার একটা হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। রবি এমন ভয়ঙ্কর রূপ আগে কেউ কোনোদিনও দেখেনি, এমনকি রাশেদ মাহমুদও না।
মোদির দেহ থেকে হাত আলাদা হতেই সে অজ্ঞান হয়ে গেল। সাথে পুলিশ কমিশনার দুজনও অজ্ঞান হয়ে গেল। মাহমুদ ধরে আনা লোকটা রবির পা ধরে তার কাজের জন্য ক্ষমা চাইছে, কিন্তু তাকে ক্ষমা করলে যে খুন হওয়া মানুষগুলোর আত্মা চিৎকার করবে। রবি শুধু বলল, তোকে ক্ষমা করতে পারলাম না, গুড বাই। সাথে সাথে ধারালো কুড়াল দিয়ে তার মাথা আলাদা করে ফেললো। সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে মন্ত্রী আর তার কমিশনার। রবি ছেড়ে করতে রাশেদ আর মাহমুদ গিয়ে তিনজনকে চেয়ারের সাথে বেঁধে ফেললো আর তাদের পানি দিয়ে অজ্ঞান ফেরালো। অসহ্য যন্ত্রণায় মন্ত্রী চিৎকার করছে। রবি তাকে বলল, তুই যেভাবে কষ্ট পাচ্ছিস ঠিক সেভাবে কষ্ট পেয়েছে তারা যাদের তুই খুন করেছিস। কমিশনারগুলো তো কান্না শুরু করছে। রবি মন্ত্রীকে বলল, আমি জানি তোরা এমনি এমনি বিজ্ঞানীর খুন করিসনি, এর পেছনে অবশ্য তোদের বড় কোনো লাভ আছে। এখন বল তোদের লাভ কি খুন করিয়ে? টাকার জন্য আমরা এইসব করেছি। কে দিয়েছিল টাকা? সে একজন নয়, তারা একটা টিম। আমি তাদের টিমের একজন। আমি এই টিমের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি কিছু বলি আর তারা জানে, তাহলে আমাকে আর আমার পরিবারকে তারা মেরে ফেলবে। আর যদি না বলিস আমি মেরে ফেলবো। তুই যখন বলবি না, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আমার। কথাটা বলে রবি যখনই কুড়াল হাতে নিতে চাপে তখনই মন্ত্রী সব বলতে শুরু করলো। এটি বিভিন্ন দেশের লোকদেরকে নিয়ে বানানো একটা টিম। এই টিমের নাম মিশন 7। এই টিমে প্রায় 200 জন সদস্য আছে, তার মধ্যে আমরা 4 জন। তাদের মিশন হলো এই দেশের ভেতরে থাকা প্রাকৃতিক সম্পদগুলোকে পাচার করা, কিন্তু সরকার এতে সায় দিবে না। তাই আমরা সরকারের বাইরে এসে আমরা এই টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছি। তাতে আমরা কোটিপতি হয়ে যাব তাড়াতাড়ি। বিজ্ঞানীকে মারার কারণ কি? জেনে গিয়েছিল আমাদের টিমের ব্যাপারে। আমাদের টিমের মেম্বারদের নিয়ে কিছু কথা হচ্ছিল কিভাবে এই সম্পদ বাইরে নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে। কিন্তু বিজ্ঞানী আমার বন্ধু হয় আমাকে না জানিয়ে আমার বাসায় আসে এবং আমাদের কথাগুলো ভিডিও করে ফেলে, যার ফলে তাকে মারতে হলো। টিমের নাম মিশন 7 হয় কেমনে? এটা মিশনের কথা বলছে অলরেডি। আসল নাম কি এই টিমের? এটাই আসল নাম, মিশন 7। এই টিমের সাথে আর কে কে আছে তাদের লিস্ট চাই আমি। আমার কাছে কোনো লিস্ট নেই। তুই যে এই টিমের সাথে আছিস তা কি তোর পরিবারে কেউ জানে? না, তারা জানলে কি আমি এসব করতে পারতাম? কি? তুই জাতির জন্য বড় হুমকি। তোকে বাঁচিয়ে রেখে ভাইরাস ছড়িয়ে যেতে দিব না। পরে ভালো থাকিস। রবির কথার থেকে হাত বেশি চলে সেটা দেখা যাচ্ছে। কথা শেষ হতে না হতেই সেই মন্ত্রীর মাথা থেকে দেহটা আলাদা হয়ে গেছে। বাকি দুজন কমিশনার আছে, তাদের একজনের অবস্থা খুবই খারাপ, তবে বাকি একজন মোটামুটি ভয় পেলেও কেমন যেন লাগছে তাকে। রবি কোরাল নিয়ে তাকে দিল এক কোপ। চেয়ারের সাথে বেঁধে রাখা দড়ি খুলে গেল। দুই কমিশনার রবির দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। রবি কোরাল হাতে নিয়ে দিল একটা কোপ। চেয়ারের সাথে বেঁধে রাখা দড়ি খুলে গেল। দুই কমিশনার রবির দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। রাশেদ আর মাহমুদও অবাক হয়ে গেছে রবির এমন কাজে। রবি দুই কমিশনারকে বলল, আমি জানি তোদের পরিবারে কেউ জানে না তোরা দেশের সাথে বেইমানি করতেছিস। তারা জানলে তোদের সাথে কখনোই এক ছাদের নিচে থাকবে না। তোদের সন্তান বলবে দেশদ্রোহী লোক আমার বাবা হতে পারে না। তোদের বউ বলবে যে লোকটা মাতৃভূমিকে সম্মান দিতে পারে না, তার কাছে স্ত্রীর মর্যাদা পাবো সেটাও হতে পারে না। এক কথায় তোদের পরিবার তোদের দূরে ফেলে দিবে। যে টাকা পরিবারের জন্য কামাই করছিস, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, সে টাকাও তারা নিবে না। তারা দেশকে ভালোবাসে, কিন্তু আফসোস তারা মনে করে তোরা দেশ প্রেমিক। যখন তারা জানতে পারবে তোরা দেশদ্রোহী, তখন কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমি চাইলে মন্ত্রীদের মতো তোদের মাথা থেকে দেহ আলাদা করে দিতে পারতাম, কিন্তু তোদের ছোট বাচ্চা আছে, তোদের একজনের স্ত্রী প্রেগনেন্ট। আমি চাই না নবজাতক সন্তান তোর চেহারা দেখার আগে তুই মারা যাস। তোদের দুজনকে একটা সুযোগ দিব। যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোরাও বাঁচবি, তোদের পরিবারও বাঁচবে। আর যদি আমার কথা মতো কাজ না করিস তোরা তো মরবি, সাথে তোদের পরিবারের সবাইকে এমনভাবে মারবো যাতে মরার সময়ও তোদের নামে থুতু ফেলবে। রবি এক নাগারে কথাগুলো বলে শেষ করলো। দুই কমিশনার মাথা নিচু করে আছে। তাদের একজনের নাম মোস্তফা আর একজনের নাম আফজাল। দুই কমিশনার রবির কথায় রাজি হয়ে গেল। এই প্রথম রবি কাউকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে, তাও তাদের পরিবারের দিকে চেয়ে। রবির কথায় যখন দুই কমিশনার রাজি হলো তখন রবি একটা প্ল্যান বানালো সবাইকে নিয়ে।
দুই কমিশনার যখন টিমের কাজ করতে যাবে সব টিমের সদস্যদের লিস্ট বের করবে, তাদের সম্পর্কে পরিচয় নিয়ে আসবে, আর এর শীর্ষে কে আছে সেটাও জানাবে। রবি কমিশনার দুজনকে ফোন দিয়ে কিছু একটা করলো, তারপর তাদের কাছে ফোনটা দিয়ে দিল। দুজনকে দুটা ল্যাপটপ দিল, যথারীতি তথ্য সেই ল্যাপটপে নিতে বলল। যদিও একটু চালাকি করে তাহলে খুব খারাপ হবে বলে সতর্ক করলো। রাশেদকে বলল কমিশনার দুজনকে তাদের বাসায় পৌঁছে দিতে। রাত প্রায় শেষ হতে চলল, একটু পর ফজরের আজান হবে। রাশেদ আর মাহমুদ দুই কমিশনার চোখ বেঁধে দিল, যাতে আস্তানের সম্পর্কে কিছু জানতে না পারে। তাদের তোলে আনার সময়ও চোখ বেঁধে আনা হয়েছিল। রাশেদ মাহমুদ দুই কমিশনার চোখ বেঁধে নিয়ে সাথে কিছু পলাপাই নিয়ে বের হয়ে গেল। এদিকে রবি তখনও সেখানেই বসে আছে। সর্বশেষে রবি কোরার হাতে মুখে মাস্ক পরে বের হলো। পোলাপাইন সবাই রবির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। রবি সবাইকে বলল, ভেতরে দুটো লাশ আছে। লাশগুলো তাদের বাসার কাছাকাছি কোথাও ফেলে দিয়ে আসতে। পোলাপান তাই করলো, ভেতর দিয়ে লাশগুলো নিয়ে ফেলে দিতে চলে গেল। রবি আবারও বাইক নিয়ে একটানে সোজা নিজের বাসায় চলে এলো। বাইক রেখে সোজা নিজের বাসায় ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। এমনিতে আরো একটু পর উঠে যেতে হবে, তাই দেরি করেনি। শুয়ে পড়তে না পড়তেই ঘুম চলে এলো, হারিয়ে গেল ঘুমের রাজ্যে। মুখে তীব্র আলো এসে পড়তে ঘুম ভেঙে গেল। চোখ খুলে ঘড়িতে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। আপু জানলার পর্দা সরাচ্ছে। রবি উঠে গেল, আপুকে বলল, আর একটু ঘুমাতে পারতাম যদি পর্দা না সরাতে। অনেক বেলা হয়ে গেছে, এখন আর ঘুমাতে হবে না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে। হ্যাপি স্কুলে গেছে, তোকে আনতে যেতে বলেছে। সে কেমন যেন ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কথা শেষ হলে রবি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, সোজা টেবিলে গিয়ে বসে। আপু নাস্তা দিয়ে খেয়ে আবার রুমে চলে আসে। একটু পর ফোনে একটা ভিডিও চালাতে চালাতে আপু রবির রুমে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রীদের লাশ। তাদের শরীরের অবস্থা এত খারাপ যে মুখটা ছাড়া সব কিছু থেতলে গেছে। দুজনের লাশের পাশে অনেক পুলিশ। দুজন মন্ত্রী বলে কথা। রবিকে আপু ভিডিওটা দেখলে রবি আপুকে বলে, তারা এখনো দেখছে লাশগুলো, তদন্ত করবে, খুনিকে খুঁজবে, অনেক কিছু শুরু হবে এখন। কে মেরেছে ওদের? তদন্ত করলে জানতে পারবো। তুই বল, এইসব তুই করেছিস? আমি করছি। এখন কেন করছি সেটা আমাকে জিজ্ঞেস করবেন এখন। অবশ্যই জিজ্ঞাসা করব। তারা দুজন মন্ত্রী, অনেক ক্ষমতা আছে। কেন ওদের মেরেছিস? এটা সিক্রেট একটা ব্যাপার। তোর কোনো কিছু আমার কাছে সিক্রেট না। বল, কেন মেরেছিস? দুজন দেশদ্রোহী দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে, দেশের সম্পদ বিদেশিদের সাথে মিশে পাচার করছে, তাই দুজনকে শেষ করলাম। এরা একটা টিম বানিয়েছে, অতি শীঘ্রই তাদের পুরো টিমকে শেষ করে দিব। দেশের জন্য তোকে চাকরি হারাতে হলো, ভুলে গেছিস? ভুলি নাই। আর চাকরি পরও আমি করি না। চাকরি থাকলে কাজ করতে আরো সমস্যা হতো আমার। কোথায় যাচ্ছি কি করছি সবগুলো সিনিয়রকে বলতে হতো, আমার ফোন ট্র্যাক করতো, সবকিছু তাদের মতো করে চালাতে হতো। তাই এখন ঠিক আছে। একটু সাবধান হতে পারিস, চারপাশে শত্রুর সংখ্যা বাড়ছে। যদি কখনো তোকে কেউ চিনে যায় তাহলে বড় সমস্যা হবে আমাদের। এত চিন্তা করতে হবে না। আমি আর কে, আমার চারপাশে সারাক্ষণ লোক থাকে। এমনকি আমার পরিবারের সবার কাছেও লোক আছে রিহির ঘটনার পর থেকে। মানে? রিহি একটা খুনের ভিডিও করেছিল, যেটা ওঠার পর রিহির জন্য লোক লাগিয়ে রাখছি। এইটা কি রিহি জানে? না, ও তো এসব জানলে ভয় পাবে। আমার লোকেরা রিহির থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যদি কোনো বিপদ আসে সবাই রিহির কাছে চলে আসবে আর নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করে যাবে। আরে একটু পর স্কুল ছুটি, গিয়ে রিহিকে নিয়ে আয়। ওকে, যাচ্ছি। আপুর সাথে কথা শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রবি দুইটার বাইক আছে, দেখতে সব কিছু একই রকম, শুধু বাইক দুটার ক্ষমতা ভিন্ন। একটা সাধারণ, অন্য 10টা বাইকের মতো, যেটা রিহি আপু ফ্রেন্ডসরা সবাই দেখেছে। অপরটা অনেক পাওয়ারফুল রোবটিক্স বাইক। এই বাইক নিজের মতো চলতে পারে, প্রয়োজনে রবিকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে অদৃশ্য হয়ে যেতে পারে, এমনকি বিদ্যুৎ গতিতে স্থান ত্যাগও করতে পারে। আর রবি যখন কাউকে খুন করতে যাবে তখন এই বাইক বের করে। এই বাইকটা শুধু তারা দেখেছে যারা রবির জন্য কাজ করে, যেমন রাশেদ, মাহমুদ আর যে কোনো অপারেশনের সময় থাকা লোকগুলো। তো এখন রবি সাধারণ বাইকটা নিয়ে চলে গেল রিহির স্কুলের সামনে।
স্কুল ছুটি হতে আরও কিছুটা সময় আছে, তাই রবি ভাবলো সামনের দোকানে বসে একটা সিগারেট খাবে। যেই ভাবা সেই কাজ। বাইক রেখে চায়ের দোকানে ঢুকতে দেখে দুটা লোক যারা সেদিন রিহির ফোন ভেঙেছিল তাদের একজনকে তো রবি মেরে ফেলেছে। তারা অনেক তো ছিল, একজনকে শেষ করেছে, বাকিদের দুজন এখানে আছে। রবি তাদের দেখলো, তারা না দেখার ভান করে সিগারেট নিল। রবি যখনই সিগারেটে আগুন ধরাতে যাবে, একজন রবির মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল আর বলল, কিরে তুই সে না যে ওই দিন মেয়েটার ভাঙা ফোন নিয়ে গিয়েছিলি আর মেয়েটাকে রিকশায় করে নিয়ে গিয়েছিলি? রবি কিছু না বলে আরেকটা সিগারেট চাইলো, কিন্তু এবারও অপরজন রবির সিগারেটটা হাতে নিল আর বলল, কিরে কথা বলছিস না কেন? এবার রবির প্রচন্ড রাগ হলো, কিন্তু প্রকাশ্য কিছু করা ঠিক হবে না, তাই রবি নিচু গলায় বলে উঠল, হ্যাঁ আমি সে, আর ওই মেয়েটা আমার বোন। ও ও তার মানে তুই তার ভাই? আমি তো আরো ভাবছিলাম মানে কি না কি। কথাগুলো বলে লোকগুলো হাসতে লাগলো। তারা আসলে বাজেভাবে রবিকে উস্কানি দিচ্ছে, কিন্তু রবি কিছু করা শুরু করলে যে কি হতে পারে সেটা লোকগুলো ধারণার বাইরে। রবি আর কিছু না বলে সেখান থেকে চলে এলো। 2 মিনিটের পর স্কুল ছুটি হবে। রবি বাইকের পাশে গিয়ে দাঁড়ালো। বাইকের চাবি হাতে নিয়ে ওই লোকগুলো রবির পিছনে পিছনে চলে এলো। রবি তাদেরকে বলল, কি ভাই, ফলো করছেন কেন? কারণ তো আছেই। আমার কেন জানি মনে হচ্ছে আমার ভাইকে তুই মেরেছিস। আরে কি বলেন, ওই লোক মারা গেছে? একদম কথা লুকাবি না। লোকগুলো কথা বলতে না বলতে রবির ফোনে 2টা শব্দ হলো। রবি একটা রহস্যময় মুচকি হাসি দিল আর হাতে কিছু একটা ইশারা করলো। লোকগুলো রবির এমন অদ্ভুত কাণ্ড দেখে বলল, কিরে পাগল হয়ে গেলি নাকি? রবি কয়েক সেকেন্ড চুপ থেকেই বলল, আমাদের সাথে আপনাদের কোনো দেখেন, আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নেই, আর আমি কোনো ভাইকে মারিনি। এসব আমাকে দিয়েও হবে না, আমি এখন আসি। কথাগুলো বলে রবি বাইক স্টার্ট করতে না করতেই লোকগুলো রবির বাইকের চাবি নিয়ে নিল আর একটা ছুরি বের করে রবিকে বলল, আমাদের সাথে চল, না হলে এখানে তোকে শেষ করে দিব। রবি কিছু না বলে নিজের বাম হাতটা কিছুটা উপরে করে 3টা আঙ্গুল নাড়াচাড়া করে সাথে সাথেই একটা কালো রঙের জাপানি গাড়ি এসে রবির সামনে থামে আর লোকগুলোর দিকে রাইফেল ধরে বলে, হাত উপরে করতে। লোকগুলো হাতের ছুরি ফেলে দেয় আর রবি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ আমি তোদের ভাইকে মেরে দিছি, বিকালে তোদের সাথে দেখা হবে। এই বলে তাদের হাত থেকে রবি বাইকের চাবিটা নিয়ে নিল। রবির কথাগুলো শুনে লোকগুলো টানা বড় করে ফেললো। এদিকে কালো রঙের গাড়িতে করে আসা রবির লোকেরা রবির সাথে এতক্ষণ গাদ্দারি করা 2 লোকের হাতে হাত করে পড়ে ফেললো। তারা দুজনকে গাড়িতে নিয়ে চলে যায়। এইদিকে স্কুল ছুটি হয়ে রবির জন্য অপেক্ষা করছে। লোকগুলোকে নিয়ে যাওয়ার ব্যাপারে রিহি দেখে ফেলেছে। রবি যখনই পিছনে ফিরে দেখে রিহি দাঁড়িয়ে কালো গাড়িটা চলে যাওয়া দেখছে, রবি রিহিকে এভাবে তাকাতে দেখেই বলল, কি হলো, ওইদিকে এভাবে কি দেখছিস? ভাইয়া, ওই গাড়িটা কার? আর যে লোকগুলোকে নিয়ে গেছে তাদের চিনতে পারছো তুমি? লোকগুলো তারাই তো, যারা তোর ফোন ভেঙে ফেলেছিল। তুই তাদের খুন করার ভিডিও করেছিলি বলে। কেন, তোর মনে নেই? মনে আছে আমার, কিন্তু গাড়িতে কারা আছে? গাড়িতে। রবি আর কিছু বলার আগেই রিহি বলল, শোনো ভাইয়া, এই গাড়িটা আমাকে ফলো করছিল। আমার অনেক সন্দেহ হচ্ছে। বাসা থেকে বের হতে আমি তাদের খেয়াল করি। ফলো করে করে আমার স্কুল পর্যন্ত চলে আসছে তারা। আচ্ছা, ওইটা নিয়ে তেমন চিন্তা করতে হবে না। ওরা পুলিশ, তোর উপর নজরদারি রাখছে যাতে কেউ তোর ক্ষতি করতে না পারে। আর যে খুনের ভিডিও ছিল সেটা পুলিশের কাছে দিয়ে দিছে, তাই ফলো করছে তোকে। রবি ইচ্ছে করে ছোট্ট একটা মিথ্যে কথা বলল। যদি রিহিকে বলতো এই লোকগুলো রবির, তাহলে রিহি কাউকে বলে ফেলতে পারত, তখন একটা সমস্যা সৃষ্টি হতো। আর সামনে যখন দেশের অবস্থা খারাপ হতে চলেছে, তখন নতুন কোনো ঝামেলা হোক তা সে চায় না। রবি রিহিকে বাইকে নিয়ে একটানে বাসায় নিয়ে আসলো। রিহি বাসায় ঢুকে গেল। রবি বাইক পার্কিং করে আসলো। দুপুরে খাওয়া শেষ করে সবাই নিজের মতো করে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ রবির ফোনের স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল। রবি লেখাটা দেখে ফোনটা তাড়াতাড়ি কানে দিল। দুজনের কথা শুনতে পাচ্ছে রবি। মিটিংটা কি নিয়ে হবে? আমাদের 2 জন সদস্যকে কেউ গলা কেটে হত্যা করেছে, এটা নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব। তাদের কথা শেষ হলে
রবিও ফোন কান থেকে নামিয়ে নেয়। রবি তাদের কথা শুনছিল, তাদের একজন পুলিশ কমিশনার মোস্তফা, আর দ্বিতীয়জন তাদের টিমের কেউ হবে। রবি যখন মোস্তফা আর আফজালের ফোন নিয়েছিল তখন এমন একটা কাজ করে দিয়েছে যাতে দুজনের ফোনে কোনো কল আসলে বা মেসেজ আসলে রবি সেটা দেখে। এই কাজের জন্য রবি মোস্তফার কথাগুলো শুনছে। রবি ফোন রাশেদকে একটা মেল করে, ওই মেলে কিছু কথা ছিল যেটা পুরোটা একটা প্ল্যান ছিল। দুপুরের সময় তাই রবি কিছুটা সময় ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, ঘুম আসলো না। এপাশ ওপাশ করতে করতে বিকাল হয়ে গেল। এখন একটা জায়গায় যাওয়ার কথা, তাই রবি স্পেশাল জুতা পরে নিল, তারপর মুখে মাস্ক পরে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। কিছু সময় পর বাইক নিয়ে পুরনো একটা বিল্ডিং এর সামনে থামলো। বাইক রেখে বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখে রবির লোকেরা রিহির স্কুলের সামনে থেকে যে দুজনকে তুলে আনছিল তাদের কিছুক্ষণ পর পর পানিতে চুবিয়ে রাখছে। রবি যেতেই তারা থমকে গেল। রবি তার লোকগুলোকে জিজ্ঞাসা করলো। আরে তোমরা এসব কি করছো? তাদের মধ্য থেকে একজন বলে উঠল, ভাই, এই দুইজন আপনাকে ছুরি দেখিয়েছিল, তাই জন্মের কষ্ট দিয়ে দিচ্ছি। রবির কথা শুনে দুজনে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। রবি দুজনের কাছে গিয়ে আস্তে করে বলল, তোরা মোট 6 জনকে হত্যা করেছিস, যার মধ্যে 4 জন ছিল ভালো মানুষ। 5 বছরে তোরা 6 জনকে মেরে ফেলেছিস, তাই তোদের মৃত্যু অনিবার্য। লোকগুলো রবিকে কিছু বলতে যাবে তার আগে রবি পাশে থাকা ধবধবে সাদা কুড়াল নিয়ে দুজনের গলা কেটে ফেলল। গলার সামনে 2/3 কেটে যাওয়ার পর রবি তাদের বলল, আর কি এর সাথে কোনো অপরাধী দেখা হওয়া মানে তার মৃত্যু সন্নিকটে। রবি লাশ দুটা মাটিতে পুঁতে ফেলতে বলে সেখান থেকে সন্ধ্যা নামার আগেই বাসায় চলে আসতো। পরদিন মিশন 7-এর মিটিং আছে, তাই রবির বলা কথা মতো রাশেদ, মোস্তফা আর আফজালকে ডাকলো। দুজনকে আলাদা আলাদা সময়ে ডাকলো যাতে একজনের প্ল্যান অন্যজন জানতে না পারে। সন্ধ্যা 7টায় মোস্তফা বাসা থেকে বের হতে তার বাসার সামনে একটা কালো গাড়ি দেখতে পায়, যেটি রাশেদ পাঠিয়েছে। মোস্তফা সেই গাড়িতে উঠতেই রাশেদের লোকরা একটা কালো কাপড় দিয়ে বলে পরে নিতে। এটা পরে নিতে বলল যাতে রাশেদের আস্তানা না চেনে। মোস্তফা কাপড় পরে নিয়ে গাড়ি স্টার্ট করে সোজা রাশেদের আস্তানায় চলে আসে। রাশেদ আগে থেকে ছিল। মোস্তফা আসতে রাশেদ তাকে আলাদা একটা রুমে নিয়ে যায়। রবির বলা কথা মতো মোস্তফাকে বলে, কাল তো মিশন 7-এর মিটিং আছে, তাই আমাদের এদের ব্যাপারে কালকের মধ্যে জেনে নিতে হবে কারা এরা, এদের আসল উদ্দেশ্য কি শুধু এদেশে সম্পদ পাচার করা নাকি এর বাইরে আর কিছু আছে, সেসব আমার জানতে হবে। তাহলে এখন আমি কি করব? চশমা আছে এখানে একটা, এটা পরে মিটিংয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে বলবে চোখের সমস্যা তাই চশমা পরতে হচ্ছে। এটা সাধারণ অন্য 10টা চশমার মতো দেখতে হলেও এর লেন্স দুটোই ক্যামেরা। ওখানে বসে তোমরা যা যা দেখবা আমরা সব এখানে বসে দেখব, আর যা কথা হবে তা সব শুনবো। এটা অনেক রিস্ক। এটা এমন কোনো রিস্ক না, মনোবল শক্ত রেখে সাবধানে তোমাকে কাজ করতে হবে। তোমার পরিবার তো আছে, একটু রিস্ক না হয় তাদের জন্য নিলে? আমি রিস্ক নিব, কিন্তু আমার পরিবারের কারো যেন ক্ষতি না হয়। হবে না হবে না, শুধু কাজ করো মনোযোগ দিয়ে। আর হ্যাঁ, এই চশমার সাথে একজোড়া কালো জুতা পরতে হবে। ওই জুতাও খুব স্পেশাল। এই জুতার 2টা গুণ আছে, একটাতে ছুরি আর দ্বিতীয় জুতায় পিস্তল আছে। এটা পরা যাবে না, এখানে ঢোকার সময় চেক করে ঢোকানো হয়। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এমনভাবে তৈরি করা কোনো চেকিং ডিভাইসে এগুলো ধরতে পারে না। তার একটা প্রমাণ দেখাচ্ছি। একটা চেকিং ডিভাইস দিয়ে রাশেদ জুতাগুলো চারপাশে ঘুরিয়ে দেখলো। চেকিং ডিভাইস ধরতে পারেনি, কিন্তু যখন সেম মিশনে রাশেদ কোমরে লাগালো সাথে সাথেই শব্দ হলো, কারণ তার কোমরে পিস্তল ছিল। রাশেদ জুতাগুলো দেখেই বলল, এই 2 জুতার মধ্যে 2টা বাটন আছে, একটা বাটনে চাপ দিলে ছুরি বের হবে আর অপর বাটনে চাপ দিলে শ্যুট করবে। এখানে একটু লজিক ভিন্ন, ডান পাশের বাটন বাম পাশের কাজ করবে আর বাম পাশেরটা ডান পাশের কাজ করবে। বাম পায়ে ছুরি আর ডান পায়ে পিস্তল। ভাই এইসব নিয়ে যাব, আমার খুব ভয় করছে। হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নেই। এই চশমা আর জুতা শুধু স্টাইলিশের জন্য পরবে না, এগুলো তোমার আত্মরক্ষার জন্য। রাশেদ রবি দেওয়া পুরো প্ল্যানটা মোস্তফাকে বুঝিয়ে দিল। সাথে জুতা আর চশমা দিয়ে মোস্তফাকে চলে যেতে বলল। মোস্তফা জুতা আর চশমার একটা প্যাকেট নিয়ে বের হলো।
বের হলে রাশেদ আর তার লোকগুলোকে বলল। রাশেদ রবি দেওয়া পুরো প্ল্যানটা মোস্তফাকে বুঝিয়ে দিল, সাথে জুতা আর চশমা দিয়ে মোস্তফাকে চলে যেতে বলল। মোস্তফা জুতা আর চশমা একটা প্যাকেটে নিয়ে বের হলে রাশেদ তার লোকগুলোকে বলল মোস্তফাকে বাসায় পৌঁছে দিতে। তার লোকগুলো মোস্তফাকে আগের মতো চোখ বেঁধে বাড়িতে দিয়ে আসলো, সাথে আসার সময় আফজালকে নিয়ে আসলো, যেটা রবির প্ল্যান ছিল। মোস্তফাকে বলার মতো সব কিছু আফজালকেও বলল, সাথে এটাও বলল আফজাল যেন মোস্তফার থেকে দূরে বা মোস্তফার বিপরীত পাশে বসে, তাহলে তাদের সব কিছু দেখতে সুবিধা হবে। প্ল্যানিং বুঝিয়ে দেওয়ার পর আফজালকেও বাসায় দিয়ে আসলো। রবি ঘুমাচ্ছে, হঠাৎ ফোনের স্ক্রিনে একটা লেখা আসলো, কিন্তু ঘুমে থাকার কারণে খেয়াল করেনি। পরপর ফোনে দুইটা আওয়াজ হলে রবির ঘুম ভেঙে যায়। রবি তাড়াতাড়ি পাশের পাশ থেকে নিজের মুঠো ফোনটা নিয়ে দেখে আফজাল আর মোস্তফা দুজনের ফোনে কল আসছে। দুজনেই তাদের ফোনে কথা বলছে। রবি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে নিজের কম্পিউটারে গিয়ে বসলো। এই গভীর রাতে কারোর সাথে কথা বলছে, তার মানে খুবই দরকারি কিছু হবে। রবি কম্পিউটারে বসে একটা হেডফোন কানে দিল আর নিজের ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিল। দুজনের কথা আলাদাভাবে শুনতে পাচ্ছে রবি। এক কানে মোস্তফার কথা, অপর কান দিয়ে আফজালের কথা। সব কথা আবার কম্পিউটারে রেকর্ড করে নিল। ফোন কেটে দেওয়ার পর রবি কথাগুলো আবারও একবার করে শুনে নিল। দুইজনকে মূল একটা কথা বলা হলো, আর সেটা হলো মিটিং কালকে নয় এখন হবে। তার মানে এই গভীর রাতে তাদের মিটিং করতে চলে যেতে হবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রবি তাড়াতাড়ি রাশেদকে ফোন দিয়ে বিষয়টি জানালো, আর এটাও বলে দিল যেন পোলাপাইন জায়গায় জায়গায় লাগিয়ে রাখে। দুই থেকে তাদের মিটিং স্থান চিহ্নিত করবে, চাইলে তাদের লোকেশন দিয়ে ধরতে পারত। কিন্তু রবি প্রথম যেদিন তাদের ফোন হাতে নিয়েছিল সেদিন রবি বুঝেছিল এই ফোনে এমন একটা সিস্টেম কানেক্ট করা যেটা লোকেশন বের করতে দেবে না। তাই রবি রাশেদকে বলে দিল মোস্তফা আর আফজালকে ফলো করতে। রবি তাদেরকে এটাও বলে দিল ওখানে যেতে গেলে অনেকগুলো গাড়ি বের হবে, তাই সবাইকে বেশি করে গাড়ি নিয়ে যেতে বলল। গভীর রাতে রাশেদ বেরিয়ে পড়ল প্রায় 20টা গাড়ি আর পোলাপাইন সাথে নিয়ে। দূর থেকে রাশেদ তাদের ফলো করছে। মোস্তফা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলে তার চোখ বেঁধে দিল। এটা রবি আগেই বুঝেছিল এমন কিছু হবে, তাই তো স্পেশাল ক্যামেরা দিয়ে ভেতরে অবস্থা দেখলো। একটু পর আফজালকেও গাড়িতে তুলে নিল। দুজন দিয়ে একই গাড়িতে উঠছে সেটা বোধ হয় তারা জানেও না। দুজনকে নিয়ে গাড়ি চলছে তো চলছে। বেশ কিছু দূর যেতে 3টা একই রকম গাড়ি আসলো। 3টার নাম্বার ছিল টোয়েক। রাশেদ দেরি না করে রবিকে ফোন দিল আর গাড়িগুলো কথা বলো। রবি বলল গাড়িগুলো ফলো করতে, আর বড় গাড়ি ভিড় পথে গেলে যেন তাদের পেছনেও যেন একটা গাড়ি চলে যায়। আবার সবচেয়ে বেশি খেয়াল করতে বলো সব গাড়ির চাকা সোজাসুজি চলছে কিনা দেখতে। রাশেদ দাঁড়ালো, সব গাড়ির চাকা একদম সোজা এক লাইনে যাচ্ছে। এবার রবি বলল ঠিক আছে, বড় গাড়িতে মোস্তফা আর কোন গাড়িতে আফজাল সেটা খুব সহজে বুঝতে পারবে। রবির কথা শুনে রাশেদ কিছুটা অবাক হয়ে বলল, কিভাবে বুঝবো? সব গাড়ি তো একই লাইনে আছে। এর দুইটা উপায় আছে। প্রথমত, যে গাড়িতে আফজাল আর মোস্তফা আছে সেই গাড়ির চাকার দিকে লক্ষ্য রাখ, দেখবি ওই গাড়িটা লাইনের থেকে সরে যাবে। আর দ্বিতীয় উপায়, তোর গাড়িতে থাকা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে পারবি। রবির কথা শেষ হতে না হতেই রাশেদ খেয়াল করলো একটা গাড়ির চাকা একটু বেশি বের হয়ে গেছে। রাশেদ সেটা রবিকে সাথে সাথেই বলল, আর জিজ্ঞাসা করলো রবি কিভাবে বুঝতে পারলো এমন কিছু হবে। যে গাড়িতে আসল জিনিস থাকে সেই গাড়ির ড্রাইভার একটু চিন্তায় থাকে, আর সে ছোটখাটো ভুল করে বসে। সব গাড়ি বিভিন্ন রাস্তায় চলে গেল, আর আসল গাড়িটা সোজা একটা পাহাড়ের পাশ দিয়ে পাহাড়ের ভিতরে যেতে লাগলো। রাশেদ সেটার পিছু নিল। কিছুটা ভেতরে গিয়ে পাহাড়ের ভেতরে গাড়ি থেমে গেল। রাশেদ গাড়ি থামিয়ে সব লোকদের বলল যেন তারা প্ল্যান মতো নিজের জায়গা নিয়ে নেয়। রাশেদ কম্পিউটারে নিয়ে গাড়িতে বসে পড়লো। ভেতরে যে কথা হবে সবগুলো রবি, আফজাল, মোস্তফা চশমা দিয়ে দেখতে পাচ্ছে নিজের কম্পিউটারে। রাত 3টা শেষ হতে চললো। সবাই মিটিং রুমে চলে আসলো। রবি দেখছে মোস্তফা আর আফজাল দুজন দুই পাশে গিয়ে বসছে।
এদিকে রাশেদ আর লোকজন স্নাইপার নিয়ে টার্গেট ঠিক করে রাখছে। সবাই বিভিন্ন গাছের ঢালে বসে নিজের টার্গেট ঠিক করছে। রবির অর্ডার পাওয়ার সাথে সাথেই শ্যুট করবে। ভিতরে কথা হচ্ছে। রবি হেডফোন কানে দিয়ে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আছে আর দেখছে দেশদ্রোহীদের মিটিংয়ে কি কথা হচ্ছে। সবাই একটা চেয়ারে বসে সামনে বসলো, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর সেই ব্যক্তি আসলো, কিন্তু তার মুখেও মাস্ক পরা, চোখে চশমা, বোঝা যাচ্ছে না আসলে কে সে। সে কথা বলা শুরু করার আগে রবি নিজে কম্পিউটার কিবোর্ডে হাত দিল। লোকটা আফজালের কাছাকাছি আছে, তাই রবি আফজালের চশমা ক্যামেরা জুম করলো। আফজাল স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে এইদিকে যে ক্যামেরা জুম করছে সেটা সে বুঝতেই পারছে না। রবি লোকটাকে সামনে থেকে যতটুকু দেখা যায় দেখলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এমন কিছু দেখা যাচ্ছে না যাতে তাকে চিহ্নিত করা যায়। সে সবাইকে বলছে, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের 2 জন সদস্যকে কেউ মেরে ফেলেছে। তারা মামুলি কোনো লোক ছিল না, 2 জনই ছিল মন্ত্রী। আমার মনে হচ্ছে যে এই 2 জনকে মেরেছে সেও সাধারণ লোক নয়। আমার মনে হয় সে কোনো সিরিয়াল কিলার, হয়তো টাকা দিয়ে খুন করে। আমাদের আরও সতর্ক হতে হবে। আমার এটাও মনে হচ্ছে যে বা যারা আমাদের লোকগুলোকে খুন করেছে সে বা তারা আমাদের টিমকে টার্গেট করেছে। যদি এমন কিছু হয় তাহলে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর সবচেয়ে বড় কথা, যে বা যারা আমাদের পেছনে পড়েছে তাকে আমাদের শেষ করে দিতেই হবে, না হলে আমাদের শেষ হয়ে যেতে হবে। বস, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশের সম্পদগুলো বের করে নিতে হবে। কথাটা বলার সাথে সাথেই লোকটাকে কেউ শুট করে দিল। সবাই নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ এখানে কেউ পিস্তল ঢুকাতে পারবে না। লোকটার পিছনে তাকিয়ে দেখে জানার মধ্যে ছোট্ট একটা ছিদ্র, তার মানে কেউ বাহির থেকে শুট করেছে। সবাই দ্রুত বাইরে আসতে গিয়ে দেখে অনেক লোকজন হাতে অত্যাধুনিক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। মাস্ক পরা লোকটা সবার লিডার, তাই দেরি না করে তার কাছে থাকা পিস্তল বের করে সোজা করে ধরার আগেই ডান পাশ থেকে একটা বুলেট এসে তার হাতকে ছিদ্র করে ফেললো। সাথে সাথে হাত থেকে পিস্তল পড়ে গেল। সবাই ভয় পেয়ে চারপাশে তাকাচ্ছে। পিছনের ভিড় থেকে রাশেদ সামনে এলো। পিছন থেকে সবাই পিস্তল তাক করে আছে। রাশেদ লোকটার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, কে রে তুই, যে দেশের সাথে বেইমানি করতে টিম বানিয়েছিস? রাশেদ কাছে যেতে লোকটা রাশেদকে হুমকি দিয়ে বলল, তোর এত বড় সাহস আমাকে প্রশ্ন করিস? এই বলে যখনই লোকটা রাশেদকে মারতে যাবে, রাশেদ দেরি না করে এক লাথি দিয়ে ফেলে দিল। বাকিরা সবাই ভয় পেয়ে গেছে। রাশেদ ইশারা করতেই তার লোকগুলো সবাইকে মিটিং রুমে আবারও নিয়ে গেল। সবাইকে ভিতরে বন্দি করে তাদের লিডার মাস্ক পরা লোকটাকে রাশেদদের ইচ্ছে মতো মারতে লাগলো। রাশেদ ভিতরে থাকা লোকগুলো কত হবে জিজ্ঞাসা করলো। রাশেদের লোকগুলো একজন বলল 150 মতো হবে। রাশেদ এবার লোকটাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলার মতো অবস্থা। রাশেদ তাকে একটা শেষ সুযোগ দিল, জিজ্ঞাসা করলো, এসবের পেছনে আর কে কে আছে? এর পেছনে রাউ লোক। লোকটার কিছু বলতে যাবে তার আগে হঠাৎ পিছন থেকে কেউ শুট করে দিল। লোকটার দেহ মাটিতে পড়ে গেল। রাশেদ পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। রাশেদের মাথায় পুরো আগুন ধরে গেল। হয়তো লোকটা অনেক কিছু জানে, কিন্তু এমন কেউ আছে যে জানতে দিতে চাচ্ছে না। এর পেছনে আর কে কে আছে? প্রায় 150 মতো লোক। সবাইকে এখান থেকে নিতে হবে, এমন কোথাও নিতে হবে যাতে কেউ বুঝতে না পারে আর না তাদের লোকেশন জানতে পারে। রাশেদ রবিকে বলে দিল এখানে থাকা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে কেউ মেরে ফেলেছে। রবি রাশেদকে বলল সবাইকে নিয়ে সোজা গোডাউনে চলে যেতে। সব দেশদ্রোহীদের রবি একাই দেখে নেবে। রাশেদ তার লোকদের বলল ভিতরে থাকা সব লোকদের ফোন নিয়ে নিতে আর সবাইকে চেক করে গাড়িতে তুলতে। রাশেদের সবগুলো লোক মিলে সবাইকে চেক করে ইলেকট্রনিক সব ডিভাইস নিয়ে নিল, সাথে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে ফেললো। রবি রাশেদকে বলল সবাইকে গাড়িতে তুলে অজ্ঞান করে ফেলাতে, যাতে তারা আস্তানা না চিনে। রাশেদ সবাইকে গাড়িতে তুললো, সবার ফোন অফ করে ফেললো আর ফোনে থাকা সিম কার্ড বের করে নিল। প্রিয়জনের ফোন আর সিম কার্ড একটা করে প্যাকেট নিল। প্রতিজনের ফোন আর সিম কার্ড একটা করে প্যাকেট নিল। তারপর সব ফোনগুলো একটা গাড়িতে রেখে দিল। প্রায় 200 মতো ফোন হলো। সবারই তো ফোনেই ছিল, অনেকে 2টা করেই ছিল, তাই 150 জনের 200 ফোন। ফোন রেখে সবাইকে গাড়িতে তুললো। রাশেদের গাড়িগুলো কিছুটা দূরে,
আর এখানে যে গাড়িগুলো আছে সেগুলো মিশন সাথে সদস্যদের। এই গাড়িগুলো তাদেরই কাছে নিয়ে যেতে পারবে। রাশেদ তার লোকদের বলল সব লোকদের গাড়িতে তুলতে। রাশেদের লোকরা তাই করলো, এক এক করে গাড়িতে তুললো। এখানে অজ্ঞান করা তেমন ঔষধ নেই, তাই রাশেদ তার লোকদের বলে দিল সবাইকে ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে নিতে। সবাইকে অজ্ঞান করার শেষে আফজাল আর মোস্তফা আসলো। রাশেদের লোকরা যখনই তাদের ঘাড়ে আঘাত করতে যাবে রাশেদ নিষেধ করলো। রাশেদের হাতে দুটো ফোন আছে, আর এই ফোন দুটা মোস্তফার আফজালের। রাশেদ মোস্তফা আর আফজালকে আলাদা একটা গাড়িতে তুলে তাদের ফোনগুলো দিয়ে দিল আর তাদের চোখ বেঁধে দিল। সবার মতো এই দুজনকে কেউ আঘাত করে নিত। সবাইকে গাড়িতে তোলার পর রাশেদ সবাইকে নিয়ে গোডাউনে চলে আসলো। প্রায় ভোর হয়ে গেল এদের আনতে। সবাইকে গাড়িতে তোলার পর রাশেদ সবাইকে নিয়ে গোডাউনে চলে আসলো। প্রায় ভোর হয়ে গেল এদের আনতে। সবাইকে চেয়ারে বেঁধে জ্ঞান ফিরিয়ে আনলো। রাশেদ চলে গেল, সাথে কিছু লোক নিয়ে গেল, আর কিছু লোক গোডাউনে রেখে দিল। রাশেদ বাসায় গিয়ে ঘুমিয়ে গেল। আর রবি কম্পিউটার ছেড়ে উঠতে খেয়াল করে আপুর রুমে লাইট জ্বলছে। রবি কিছুটা অবাক হলো। আপু এই ভোরে কি করছে লাইট জ্বালিয়ে? একবার ভাবছে গিয়ে দেখবে, আর একবার ভাবছে না। কিন্তু রবি এমন করতে করতে প্রায় আধ ঘন্টা হলো, তার লাইট নিভছে না। এবার রবি গেল, ভিতর থেকে দরজা লক করা। দুই একবার ডাকলো কিন্তু শোনা যাচ্ছে না। জানলাটা খুলে দেখে আপু ঘুমিয়ে আছে, কিন্তু লাইট জ্বলছে। হয়তো লাইট নিভাতে ভুলে গেছে। এই বলে রবি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে আপু উঠে নিজের ল্যাপটপে বসে পড়ে। তার মানে রবি আসছিল, তাই আপু এমনটা করলো। আপু ল্যাপটপের মধ্যে কিছু করেছে যা রবি জানে না। বেশ কিছু সময় আপু ল্যাপটপে কিছু ছবি দেখে 3টা ছবি নিল। এই 3জনকে আপু চেনে। ছবিগুলো ছিল মিশন 7 টিমের। রাশেদ রবির ফোনে যখন ছবিগুলো পাঠিয়েছিল আপু তখন নিজেই সেগুলো নিজের ফোনে দেখে নিল। রাশেদ ছবিগুলো মেল করছিল, যে ইমেল আইডি আপুর ফোনে লগ ইন করা, আর তাই সহজেই আপু ছবিগুলো দেখে নিল। আসলে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আপু ওয়াশরুমে যায় আর ফিরে এসে দেখে ফোনের মেলটা, তারপর সেটা খুলে দেখে ছবিগুলো, তারপর ল্যাপটপ নিয়ে ছবিগুলো নিজের ল্যাপটপে নিয়ে নেয় আর মিশন 7 সব সদস্যদের দেখতে শুরু করে। তার মধ্যে 3জনকে আপু চিনে ফেলছে। তারা দেশের শীর্ষ সাংবাদিক। এক সময় আপুর সাথে কাজ করত যখন আপু নিজেই সাংবাদিক ছিল, কিন্তু এখন তারা দেশকে বিনাশ করতে উঠে লেগেছে। তাদের চিনতো। তাদের ছবিগুলো আলাদা করে নিয়ে ল্যাপটপ বন্ধ করে আপু ঘুমিয়ে গেল। এইদিকে রবিও অনেক আগে ঘুমের রাজ্যে চলে গেছে। আর শুক্রবার, তাই স্কুল বন্ধ। 10টা পেরিয়ে গেল। রিহি ঘুম থেকে উঠে দেখে এখনো সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। রবির রুমে, আপুর রুমে ঘুমাচ্ছে। কারো ওঠার নামই নেই। রিহি ভাবছে আপুকে ডাকবে, আবার ভাবছে নিজে আজকে নাস্তা রেডি করবে। কিছু সময় পর রিহি রান্নাঘরে চলে গেল। রিহি কাজের ক্ষেত্রে খুব পটু। ঘন্টা খানিকের মধ্যে বেশ কিছু নাস্তা রেডি করে ফেলল, সাথে রবির ফেভারিট নুডলস। সব রান্না শেষ হলে রিহি সব টেবিলে এনে সাজিয়ে রাখে। এইদিকে রবি আর আপু তখনই ঘুমাচ্ছে। রিহি গিয়ে রবিকে ডেকে দেয়। রবি আর একটু ঘুমানোর কথা বললে রিহি রবিকে নুডলস রান্না করার কথা বলে। রবি দেরি না করে এক লাফে উঠে যায়। এইদিকে আপুকে গিয়েও ডেকে তোলে। রবি দ্রুত ফ্রেশ হয়ে সবার আগে গিয়ে নাস্তা করে বসে যায়। একটু পর রিহি এলো, তারপর আপু। রবি ইতিমধ্যে নুডলস খাওয়া শুরু করে দিয়েছে, যা দেখে রিহির দাঁত চেপে হাসে। রিহির হাসি দেখে রবি বলল, এখানে হাসার কি আছে, নাস্তা করে চুপচাপ। রবির কথা শুনে রিহি বলল, জানো আপু, ভাইয়া আরো ঘুমানোর কথা বলছিলাম। তারপর কি হলো? বললাম নুডলস রান্না করছি, তারপর কি হয়েছে জানো? আপু এক লাফে উঠে গেছে। কথা শেষ হতে সবাই হেসে উঠল। রবির পরিবারটা খুবই চমৎকার, সবাই একদম ফ্রেন্ডলি কথা বলে। রিহি রবির পিছনে পড়ে থাকা, রবি রিহির পিছনে পড়ে থাকে। মাঝে মধ্যে দুজন মিলে আপুকে খেপায়। এভাবে ভালোই আছে সবাই। নাস্তা শেষ করে রবি আপুকে জিজ্ঞাসা করলো, আপু, রাতে তোমার রুমের লাইট জ্বালানো ছিল কেন? তুমি খেয়াল করোনি? আরে খেয়াল করেছি আমি, এমনি লাইট জ্বালিয়ে কালকে ঘুমিয়েছিলাম। আচ্ছা, কাল গভীর রাত পর্যন্ত জেগেছিলে তুমি, তাই না? কই না তো, কেন?
না মানে আমাকে রাশেদ মেল পাঠালো, সেটা আমি সিন করার আগে তুমি সিন করছো, এই জন্য বলছি। রবির কথা শুনে আপু মাথা চুলকাতে শুরু করলো। এই বুঝি ধরা খাইলো। রবি মুচকি হেসে বলল। আমাকে আর কত মিথ্যা বলবে? তখন আপু বলা শুরু করলো। না মানে কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি কোনো একটা মেল আসছে, তা সেন্ড করেছি আমি আমার মোবাইলে মনে করে, পরে সেটা তোর ছিল। ও, তো কতজন চিনতে পারলে সেখান থেকে? এইটা তুই কিভাবে জানলি আমি যে ওদের চিনি কিনা বা ছবিগুলো দেখেছি? তুমি হয়তো ভুলে গেছো যে তোমার ল্যাপটপ আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা। রবির কথায় তো আপু এবার ফেসে গেল। তারপর আপু বলল। আমি 3জনকে চিনেছি, তারা আমার সাথে সাংবাদিকতা করতো। ওহ আচ্ছা, একটা কাজ করো, ওই 3 জনের ডাটা আমাকে দাও, দেখি তাদের থেকে কি তথ্য পাই। তারপর আপু এই 3 সাংবাদিকের ডাটা রবিকে দিল, আর রবি বেরিয়ে পড়লো প্রিয় বাইকটা নিয়ে। রবি বাইক নিয়ে বের হওয়ার পর রাশেদকে ফোন দিয়ে বলে তার গোডাউনে আসতে। গোডাউনে রাশেদের বাসার পাশে হওয়ায় রবি যাওয়ার আগে রাশেদ গোডাউনে পৌঁছে গেল। পোলাপাইন তো আগে থেকে গোডাউনে ছিল। রাশেদ গোডাউনে যাওয়ার মিনিট 10 পর রবিও চলে আসলো। মুখে মাস্ক পরে সোজা ভিতরে চলে গেল। রুমের ভিতরে গিয়ে দেখে সব দেশদ্রোহীদের চেয়ারে বেঁধে রেখেছে। রবি নিজের ফোন বের করে আপুর দেওয়া ছবিগুলো আরো একবার দেখে নিল, আর নিজের ফোনটা রাশেদকে দিয়ে বলল ছবিতে থাকা লোকগুলোকে সামনে আনতে। রাশেদ ছবিগুলো ভালো করে দেখে লোকগুলোকে সামনে আনলো। তাদের 3জনকে নিয়ে রাশেদ আলাদা একটা রুমে নিয়ে যেতে বলল। বাকি যারা আছে তাদের সবাইকে রবি ভালো করে দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল। তারা দেশের সাথে বেইমানি করে দেশকে বিক্রি করে দিতে চায় বা দেশের যে কোনো সম্পদ পাচার করতে চায়, এসব যারা করে তারা সবাই দেশদ্রোহী। দেশের সম্পদ পাচার করার মাধ্যমে এই দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়, ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়, গরিব মানুষ না খেয়ে মরে। দেশদ্রোহীদের ক্ষমা হয় না, দেশদ্রোহিতার কারণে তাদের একমাত্র মৃত্যুদণ্ড হয়। রবি কথাগুলো বলার পরে দেখছে কয়েকজনের চোখে মৃত্যুর ভয়। এই ভয়কে কাজে লাগাতে চায় রবি। যাদের চোখে মৃত্যুর ভয় নাই, রবি তাদের মধ্যে 2জনকে কোরের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলল। রবির এমন বিধ্বস্ত কাজ দেখে যারা এতক্ষণ ভয় পায়নি তারাও ভয় পেতে শুরু করলো। রবি আবার আঘাত করা 2জনকে কোরালের আঘাতে শরীর থেকে মুন্ডু আলাদা করে ফেলল। এত প্রক্ষিপ্ততা দেখে আর আর্কের ভয়ঙ্কর রূপ দেখে ইতিমধ্যে চেয়ারে বেঁধে রাখা অনেকেরই গলার পানি শুকিয়ে গেছে। রবি সবাইকে বলল। তোরা যা জানিস সবকিছু আমাকে বলবি, আর না বললে তোদের সবার অবস্থা খারাপ হবে, সাথে তোদের পরিবারে তো আছেই। রবি রাশেদকে লাইরেক্ট সহ কিছু জিনিসের নাম বলল, সবকিছুর ব্যবস্থা করতে বলল। বিকেলে এসে রবি এদের সবার থেকে ডাটা নেবে বলল। ফরেন্সিক এক্সপার্ট থেকে শুরু করে এদের থেকে তথ্য নিতে যত প্রকার বিশেষজ্ঞ লাগবে সবাইকে আনতে বলে রবি বাইক নিয়ে চলে গেল বাসায়। এইদিকে রাশেদ তার লোকদের সবাইকে সবকিছু বুঝিয়ে দিল। সবাই সবকিছু রেডি করা শুরু করলো। যন্ত্রপাতিগুলো আলাদা একটা রুমে স্থাপন করছে। লোকগুলোকে আনার পর থেকে একটা ফোঁটা পানিও তাদের পেটে পড়েনি। রাশেদ তার লোকদের বলল সবাইকে পানি দিতে, এ থেকে বেশি কিছু দিলে সমস্যা হবে। রবি বাসায় গিয়ে নিজের কম্পিউটারের সামনে বসলো। দেশদ্রোহীদের সবার ছবিগুলো একটা সিস্টেমে ইনপুট করে দিচ্ছে। রবির একটা সিকিউরিটি সিস্টেম আছে যেখানে সে যাবতীয় তথ্য রাখে, আর কোনো তথ্য লাগলে সেখান থেকে নিতে পারে। রবির সহ ছবি যেখানে রেখে দিয়ে কম্পিউটারে থাকা ছবিগুলোর সাথে আগের কোনো অপরাধী কিংবা দেশপ্রেমিকের কাজের মিল আছে কিনা, কিংবা তাদের ছবির মিল হয় কিনা দেখছে। সবকিছু দেখে এমন একটা জিনিস চোখে পড়লো যেটা সব দেশদ্রোহীদের সাথে মিলে যায়। সবার তথ্য দেখে চোখে পড়লো, আর সেটা হলো সবাই কোনো না কোনো সময় আমার পাশের দেশ ভারতে গিয়েছিল। সেখানে আরও একটা বিষয় মিলে যায়, সেখানে হলো তারা ভারতের বিভিন্ন জায়গায় গেলেও একটা সময় তারা দিল্লি গিয়েছিল। বিষয়টি কোনোভাবে কাকতালীয় হতে পারে না। রবি এখন সন্দেহ হচ্ছে সেই সময় রাশেদের সামনে লোকটা রাও বলেছিল, তার মানে ভারতের এই গোয়েন্দা সংস্থা কি এর পেছনে আছে। রবি এসব আর ভাবতে পারছে না।
চারপাশটা কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রবি বুঝতে পারছে বাইরের শত্রুদের মারার আগে ঘরের শত্রুদের মারতে হবে। রাশেদের সামনের লোকটা অনেক কিছু বলে দিত, কিন্তু পেছনে থেকে কে একজন আছে যে চায় না এই টিমের পেছনে থাকা রাঘব ওয়ালদের চেহারা সামনে আসে। রবি রাশেদকে জানিয়ে দিল টিম কোনো বিশ্বাসঘাতক আছে। দেশদ্রোহীদের মারার আগে সেই বিশ্বাসঘাতককে ধরতে হবে। রবি রাশেদকে বলল তার সব লোকদের ফোন নাম্বার দিতে। ঘন্টাখানেক পর রাশেদ সবাই ফোন নাম্বার দিল। রবি কম্পিউটার ছেড়ে উঠে নিজের সিক্রেট কম্পিউটারের রুমে গেল। রবির রুমে থাকা আলমারির পিছনে একটা দরজা আছে, আর সেই দরজার পিছনে যে একটা কম্পিউটার রুম আছে সেটা রবি ছাড়া আর কেউ জানে না। নিজের কম্পিউটার রুমে ঢুকে এক এক করে সব লোকদের ছবি দিয়ে তাদের সবার দিল্লি যাওয়ার কি কারণ তা খুঁজতে লাগলো। বেশ কিছু সময় পর সেটা দেখলো। রবির চোখ কপালে উঠে গেল। বন্ধু বেশি এতদিন ধোকা দিয়ে এসেছে এরা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিজে কম্পিউটার রুমে ঢুকে এক এক করে সব লোকদের ছবি দিয়ে তাদের সবার দিল্লি যাওয়ার কি কারণ তা খুঁজতে লাগলো। বেশ কিছু সময় পর যেটা দেখলো রবির চোখ কপালে উঠে গেল। বন্ধু বেশি এতদিন ধোকা দিয়ে আসছিল এরা। রবি পুলিশের জবে যখন ঢুকেছিল তখন স্পেশাল ট্রেনিং এর জন্য তাকে আমেরিকায় পাঠানো হয়েছিল। তার সাথে ছিল ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা আরো বিভিন্ন দেশের লোক। সবাইকে শপথ করানো হয়েছিল নিজ দেশকে রক্ষা করা আর পাশের দেশের প্রতি সম্মান রেখে কাজ করবে। কিন্তু এরা সম্মান তো রাখে না, বরং অন্য দেশকে লুটে খেতে চায়। রবি এদের পেছনে যাদের দেখছে সবাই ভারতের স্পেশাল পুলিশ অফিসার ছিল। বর্তমানে তারা রাওতে কাজ করছে আর নিজের দেশের রক্ষার সাথে অন্য দেশকে শেষ করে দিচ্ছে। রবি কম্পিউটারে বেশ কিছু সময় খোঁজ নিয়ে জানতে পারে ভেতরে যে লোকটা বেইমানি করেছে সে খুব কাছের একজন, যাকে রবি নিজের 10 জন পুলিশ অফিসারের মধ্য থেকে বাছাই করে নিয়েছিল। আর সে এভাবে বিশ্বাসঘাতকতা করবে রবি ভাবতেই পারছে না। লোকটার নাম হচ্ছে রাফিন, আর রবি তাকে বলেছিল যে রাশেদ তার দূর সম্পর্কের আত্মীয় হয়। রাফিন জানে না যে রবি এসবের মাস্টারমাইন্ড। দেরি না করে রবি রাশেদকে ফোন দিল আর রাফিনের কথা বলে দিল যে রাফিন বিশ্বাসঘাতকতা করতেছে তাদের সাথে। রবি তথ্যটা দেওয়ার সাথে সাথে রাশেদ রাফিনকে ধরে মেরে ফেলতে চাইল, কিন্তু রবি নিষেধ করলো, কারণ রবি নিজেই বিশ্বাসঘাতককে মারতে চায়। তাই রাশেদ রাফিনকে কিছু না বলে পুরো টিমকে বলল যে সবাইকে রেডি থাকতে, ভেতরে যে বিশ্বাসঘাতকতাগুলো আছে সবাইকে এক এক করে আজকে শেষ করে দেওয়া হবে। রাশেদের কথা শুনে রাফিনের চোখে স্পর্শ ভয় ফুটে উঠল। রাশেদের কথা শুনে অনেকেই ভয় পেল। সবার মনে একটাই প্রশ্ন, কে করলো বিশ্বাসঘাতকতা যার মৃত্যু হতে যাচ্ছে আজ? রবি রাশেদকে বলল সে সবার ফোন নিয়ে ফেলাতে, যাতে কেউ বাহিরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, এবং রাশেদ তাই করলো, সবার ফোন নিয়ে নিল। টিমের সবাই বুঝতে পারছে আজ কারো কপালে দুঃখ আছে। রাশেদ সবাইকে নিজের কাজ করতে বলল এবং সবার দিকে নজর রাখছে, আর কাকে কাকে টিমের মধ্যে বিশ্বাসঘাতক বলে মনে হয় সেটা নোটিশ করছে। সবাই আপন কাজে ব্যস্ত। রাশেদ ভালো করে লক্ষ্য করছে টিমের দুজনের চালচলন কেমন যেন সন্দেহজনক। তাদের মধ্যে রাফিন একজন আর অপরজন সিফাত নামের একজন। টিমের সবাই আপন কাজ করে যাচ্ছে। এদিকে রবি নিজের কম্পিউটারের কাজ শেষ করে একটা ফাইল রেডি করে। তারপর কম্পিউটার রুম থেকে বাইরে এসে দেখে আপু তার রুমে বসে আছে। এটা দেখার জন্য রবি মোটেও প্রস্তুত ছিল না। আপু এই সময় রুমে কি করছে সেটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। 7-5 না ভেবে রবি আপুকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এই সময় এখানে? আমি না আসলে তো আর দেখতে পারতাম না যে আমাদের বাসায়ও একটা সিক্রেট রুম আছে। না, আমি কাজ করছিলাম, আর ওটা আমার কম্পিউটার রুম। তেমন কিছু নেই, কয়েকটা কম্পিউটার ছাড়া ওখানে। তোর যে একটা কম্পিউটার রুম আছে, কম্পিউটার সিস্টেম আছে, সেটা তো আমাকে জানাতে পারতি। না মানে আমি চাচ্ছিলাম ব্যাপারটা যাতে কেউ না জানুক, আমি একাই ব্যাপারটা জানি। কিন্তু তুমি তো এখন এসে সবকিছু দেখে নিলে। আমি দেখে যাওয়াতে কি কিছু হয়েছে নাকি? আরে না, কি হবে? তারপরে উনি নিজের একটা ব্যক্তিগত কম্পিউটার রুম, সেটা তুমি দেখে নিলে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? তোর কথা শুনে আমার এখন তোকে সন্দেহ হচ্ছে। তুই আসলে রুমের মধ্যে কি করিস আমাকে দেখতে হবে। দেখি, রুম আনলক কর।
আরে তেমন কিছু না, শুধু কম্পিউটার রুম। ওখানে কম্পিউটার ছাড়া আর কিছুই নেই। তাও বলছি তো আমাকে দেখতে হবে। দেখি তুই তাড়াতাড়ি রুম খোল। রবি আর কোনো উপায় না পেয়ে নিজের হাতে চাপ দিয়ে দরজা খুলল। আসলে কম্পিউটার রুমে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, তাই একটু বেশি সিকিউরিট করে রেখেছিল। রবির হাত ছাড়া আর কারো হাত দিয়ে লক খুলবে না। আপু ভিতরে গিয়ে দেখে রবি কম্পিউটার রুমের চারপাশ বেশ কাগজপত্র, দেশের লোকজনদের ছবি তো আছেই, সাথে বিদেশি অনেক লোকজনদেরও ছবি আছে এতে। আপু সবকিছু ভালো করে দেখে রবিকে জিজ্ঞাসা করলো, এইসব কাগজপত্র ছবিগুলো কেন এখানে, আর কিসের কাগজপত্র এগুলো? ওসব বাদ দাও, ওগুলো আমাদের মিশনের একটা ব্যাপার। এসব বাদ দাও, তুমি বাইরে যাও। না, আমাকে সব কিছু বল, তারপর দেখবো আমি বের হব নাকি এইসব কাগজ পুড়িয়ে দেব। আপুর কথা শুনে বোঝা যাচ্ছে আপু অনেক রেগে আছে, কিন্তু কি নিয়ে এত রেগে আছে তা বুঝতে পারছে না রবি। আপু বাইরে আসতে না চাইলেও এক প্রকার রবি জোর করে আপুর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। রবি বাইরে আসার সাথে সাথেই একটা সুইচ টিপ দিল এবং দরজা লক হয়ে গেল। আপু চাইলেও আর ভিতরে যেতে পারবে না। রবিকে আপু জিজ্ঞাসা করলো, কি করছিস এসব? যে মানুষগুলোর ছবি দেখলাম অধিকাংশ রাজনৈতিক নেতা, যারা মানুষের জন্য কাজ করে। আমার জানা মতে তোর কাছে যাদের ছবি থাকে তারা সবাই খারাপ লোক, কিন্তু এই ভালো লোকগুলোর ছবি তোর কাছে কেন? তুই আবার খারাপ কিছু করছিস না তো? প্রথমত, তুমি আমার ভাইকে চিনতে পারোনি, আর যারা রাজনীতি করে তাদেরকে একদমই চিনতে পারোনি। সবাই মুখোশের আড়ালে এ দেশটাকে খেয়ে শেষ করে দিচ্ছে, যা তোমার ধারণারও বাইরে। না, তুই ভুল ধারণা নিয়ে আছিস। 10 জনের ভালো করতে গেলে একজন খারাপ একটু করতেই হবে, সেটাই তারা করেছে। কিন্তু তুই সেটা বেশি খারাপ মনে করে তাদের ক্ষতি করবি, তা আমি হতে দেব না। আপুর কথা শুনে রবি একবার রেগে গেল। নিজের ভাইয়ের কথা বিশ্বাস করতেছে না, আর কার কাছ থেকে শুনেছে সেটাই বিশ্বাস করতেছে। নিজের ভাইকে একটু পরিমাণে বিশ্বাস করতে পারতেছে না আজ। রবি এবার জোর গলায় বলল, কোনটা ভালো বলতেছো তুমি? মাঝে মধ্যে গরিবকে দান করার নাম করে 4টা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, আর সরকারের কাছ থেকে অনুদানের নামে কোটি কোটি টাকা নিয়ে নিজের পেট ভর্তি করা ভালো কাজ? দেশে দুর্ভিক্ষ আসতে পারে, এমনকি পুরো বিশ্ব নাকি দুর্ভিক্ষে পড়বে। আরে যারা ক্ষমতায় আসার পর থেকে দেশের জিনিস বিদেশে পাচার করছে, আর সরকারি নামে নিজেদের গোডাউন ভর্তি করছে, জনগণের সেবা বলে নিজের পকেট ভর্তি করছে, দেশের তৈরি সব পণ্য হয়তো বিদেশে পাচার করছে, আর নয়তো নিজেদের গোডাউন পূর্ণ করছে, আর মানুষকে বলছে দুর্ভিক্ষ আসবে। এই ভয় দেখানো কি ভালো কাজ? যদি তারা ক্ষমতায় আসার পর থেকে দেশের সাধারণ মানুষকে লুট করে খাওয়া বাদ দিয়ে চলতো, তাহলে এমন আগাম বার্তা দিতে হতো না। আর সেটা তোমার কাছে ভালো মনে হয়? শুরু থেকে রাজনৈতিক নেতারা মানুষের পাশে থাকলে অন্তত বাংলাদেশে দুর্ভিক্ষ আসতো না, এমন আগাম বার্তাও দেওয়ার সাহস কারোর হতো না। দেশকে তো রাজনৈতিক নেতারাই দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। আর এই রাজনৈতিক নেতাদের লিস্ট করাটা আমার ভুল। যারা দেশকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিছে, তাদের লিস্ট করে রাখাটা ভবিষ্যতের জন্য কাজের হবে। তারা দেশকে শেষ করে দেশের সম্পদ পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে মেরে ফেলছে, আর তাদের লিস্ট করে আমি ভুল করছি? এটা যদি তোমার চোখে ভুল হয়ে থাকে তাহলে আমি এই ভুল করব। দেশের কল্যাণ এমন শুধু রাজনৈতিক নেতাকে খুন করব। আজ দেশে নয় কোনো বাক স্বাধীনতা নেই, ধর্ম পালন স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা তো একদমই নেই বললেই চলে। যদি কেউ সরকারের কোনো খারাপ বিষয় নিয়ে আলোচনা করে তাহলে পরের দিন তাকে পাওয়া যায় না, গুম হয়, খুন হয়ে যায়। লাশ তো পাওয়া গেলেও ভারতে পাওয়া যায়, লাশটা পর্যন্ত দেশের ভিতরে রাখা হয় না। যদি কারো কাছে এই হত্যাকারীদের লিস্ট করতে খারাপ মনে হয় তাহলে আমার বা আমার পাশে যারা আছে তাদের কিছু যায় আসে না। রবি আপুকে কথাগুলো এক নাগাড়ি বলে আগে গস গস করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল। সোজা বাইক নিয়ে চলে গেল গোডাউনে। এত বেশি রেগে গেল আপুর কথায় রাশেদকে শুদ্ধ না জানিয়ে গোডাউনে চলে গেল। সোজা গোডাউনে ঢুকে রাফিনকে ডেকে আলাদা রুমে নিয়ে গেল। রবির এমন ক্ষিপ্ততা রাশেদের কানে পৌঁছে গেল। রাশেদ আস্তে আস্তে রবি রাফিনকে রুমে নিয়ে চেয়ারে বসিয়ে বলল, আমি সব কিছু সহ্য করতে পারি, কেউ দেশের সাথে বেইমানি করলে, আমার সাথে বেইমানি করলে, দেশদ্রোহীর গান গাইলে আমি একদম সহ্য করতে পারি না। ভালো থাকিস উপরে, গুড বাই। রবির কথা শেষ করতে না করতে রুমে থাকা কোড়াল নিয়ে রাফিনের গলায় কোপ দিল। সাথে সাথে চিরিত করে কিছু রক্ত এসে রবির মুখে পড়ল।
রাফিনের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। হঠাৎ রবি বুঝতে পারলো কেউ দরজা খুলছে। রবি এত বেশি রেগেছিল যে দরজায় কে দাঁড়িয়ে আছে না দেখে হাতে থাকা কুড়াল ছুঁড়ে মারল। কুড়াল ছুটে মারার পরে খেয়াল করে রাশেদ দরজায় দাঁড়িয়ে আছে।